আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসছি এসএসসি সাধারণ গণিতের নতুন একটি অধ্যায় নিয়ে সেট ও ফাংশন। সেট ও ফাংশন পড়ার আগে আমাদের সেট সম্পর্কে ধারণা রাখতে হবে। তো দেখো, সেট সেট আসলে কি? তো সেটের সঙ্গে যদি আমরা দেখি তাহলে হবে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো সেট কি? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আরেকটা লাইন দেখো, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ধরো, যেমন ধরো এবিসি ডট 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 ডট, অথবা ধরো এক্স ওয়াই জেড, এসব দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এসব দিয়ে প্রকাশ করা হয়। তো সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এটা একটা সংজ্ঞা। এবং সেটকে সাধারণত কি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবিসি বা এক্স ওয়াই যে কোনো এসব দিয়ে প্রকাশ করা হয়। তার সাথে আরেকটা লাইন হবে, তার সাথে আরেকটা লাইন, সেটের ভেতরের উপাদান গুলোকে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে লেখা হয়। মধ্যে লেখা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তিনটা জিনিস। তো একটা উদাহরণের মাধ্যমে সবগুলো বুঝে নাও। ধরো তোমার কাছে কিছু সংগ্রহ আছে। ঠিক আছে, সংখ্যার সংগ্রহ আছে। ধরো তোমার কাছে সংগ্রহ আছে 1 2 3 4 5, এগুলো তোমার কাছে, এগুলো সংখ্যা আছে, মানে এগুলো একটা সংগ্রহ। তো এগুলো যদি তুমি সেটে প্রকাশ করো তাহলে কিভাবে লিখতে হবে? প্রথমে ধরো আমি লিখলাম, এই সেটের একটা নাম দিলাম এ। ঠিক আছে, সেটের নাম দিলাম এ ইকুয়াল টু, এই যে যত সংগ্রহগুলো আছে, যে 1 2 3 4 5, সবগুলো রেখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5। তো এগুলো, এটা কি একটা সেট, একটা সেট 1 2 3 4 5। যেমন ধরো এখন তোমার কাছে আরো কিছু উপাদান আছে। ধরো ধরো জোড় সংখ্যা আছে তোমার কাছে 2 4 5, সরি 6, 2 4 6, এবার ধরো 8 10, এগুলো আছে। মানে এইগুলাকে তুমি একটা সেটে প্রকাশ করবা কিভাবে? যে কোনো একটা সেটের নাম দিবা প্রথমে। তো সেটের নাম দিলাম আমি বি, লিখলাম ইকুয়াল টু, পরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে সব উপাদানগুলো আছে সেগুলো লিখে দিলাম 2 4 6 8 10। তো এগুলা কি প্রত্যেকটা সেট। তো সেটের সংজ্ঞা কি দেখো, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ঠিক আছে, এই যে সংগ্রহ,
তোমার কাছে সংখ্যা আছে ধরো 1 2 3 4 5, ঠিক আছে? তো এগুলোর সেটে প্রকাশ করতে গেলে আমার কি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে, মানে নাম দিতে হবে। সেটের একটা নাম দিলাম আমি এ, এ একটা সেট। এবং এটাই কি উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হবে। তার মানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেসব সংগ্রহগুলো দেওয়া আছে সেগুলো আর কি আমি শুধু বসায় দিলাম। তাহলে কি আমার এটা একটা সেট গঠন হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখন আরেকটা লাইন দেখো। লাইনটা হচ্ছে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। ধরো এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে 2 4 6 8 10, এগুলোর একটা সেট দেখলাম আমি বি ইকুয়াল টু 2 4 6 8 10, ঠিক আছে? তো ওই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে বস্তু বা সদস্যগুলা রয়েছে সেগুলারে প্রত্যেকটি একটি সেটের উপাদান বলা হয়। ঠিক আছে? তার মানে ভিতরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেগুলো আছে সবগুলাই কি সেটের উপাদান। ঠিক আছে? ধরো আরেকটা ধরলাম আমি বি ইকুয়াল টু এ এবং বি ধরলাম। ঠিক আছে? তার মানে আমি এনে বলতে পারি না যে বি সেটের উপাদান এ এবং বি। তো বি সেটের উপাদান কি কি? যেগুলো এই যে ভিতরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেসব সদস্য রয়েছে এগুলাই কি বি সেটের উপাদান। ঠিক আছে? বি সেটের উপাদান এ এবং বি। তো এটাকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় উপাদানকে। ঠিক আছে? তো উপাদান প্রকাশের চিহ্ন কি? উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে বিলংস টু। ঠিক আছে? বিলংস টু চিহ্নটা হচ্ছে এরকম, ই এর মতো করে টু। ঠিক আছে? ই এর মতো করে এরকম। এটাকে বলা হয় বিলংস টু। উপাদান প্রকাশের চিহ্ন নাম কি? বিলংস টু। তো যদি আমি বলি, এখন যদি আমি উপাদানের সাথে যদি সেটের এটা একটা সম্পর্ক দেখাই, লিখতে পারবো এরকম এ বিলংস টু বি, মানে হচ্ছে এ কি বি এর একটা কি সদস্য, এ বি এর সদস্য। এটাকে এভাবে বলা হয় যে এ বিলংস টু বি, এভাবে পড়া হয়। ঠিক আছে? এ বিলংস টু বি মানে এ বি এর সদস্য। মানে যদি বি এর সাথে লিখি বি বিলংস টু বি, নাকি বি হাতের বি এর সদস্য বা উপাদান। বি বিলংস টু বি। ঠিক আছে? আশা করি বুঝছো। এখন ধরো আমি আরেকটা জিনিস লিখলাম। ধরো আমি একটা জিনিস লিখলাম, ধরো কোনো একটা সেট আমি আনলাম বা কোনো একটা উপাদান আনলাম যেটা কি বি এর উপাদান নয়, সদস্য নয়। ধরো সি। ঠিক আছে? সি এটা কি বি এর কি সদস্য? না। কারণ কি এখানে বি সেটে শুধু এ আর বি আছে, সি কিন্তু না। তার মানে কি সি বি এর সদস্য বা উপাদান, অথবা উপাদান নয়। তার মানে এরকম কিভাবে লেখা যায়? সি নট বিলংস টু, এভাবে বিলংস টু চিহ্নটা দেবা এবং এভাবে একটু কেটে দিবা, বি লিখবা। এটাকে বলা হয়
সি ডাজন্ট বিলং টু বি, বিলং টু বি, ঠিক আছে? মানে কি, সি বি এর সদস্য নয়, ঠিক আছে? যেটা কি, যেটা বি এর উপাদান নয় সেটাকে এভাবে বিলংস টু চিহ্ন দিয়ে একটু কেটে দিবা, ঠিক আছে? আর যেটা সদস্য সেটা তো বিলংস টু দিয়েই হবে। আশা করি বুঝতে পারছো এতটুকু। তো আশা করি সেট কি, কিরকম দেখে সেটা তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। তো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি, যে আগের যে উদাহরণগুলো সেগুলো কিন্তু তালিকা পদ্ধতিরই অন্তর্ভুক্ত। তো তবুও দেখো তালিকা পদ্ধতি আসলে কি। তালিকা পদ্ধতি, তো সকল উপাদান, ঠিক আছে? এই পদ্ধতিতে যে সকল উপাদানগুলো, সকল উপাদান দ্বিতীয় বন্ধনী এর মধ্যে, এর মধ্যে আবদ্ধ থাকবে, ঠিক আছে? সকল উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে, এবং এবং একাধিক উপাদান থাকলে, একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়, ঠিক আছে? একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়, মানে কমা ব্যবহার করে আলাদা আলাদা করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আগেরটার মতোই। যেমন ধরো, ধরো একটি সেট, এর মধ্যে হচ্ছে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তো এটা কি, এটা তালিকা পদ্ধতি। অথবা বি ধরো জোড় সংখ্যা যদি থাকে 2 4 6 8, এগুলো কি একটা তালিকা পদ্ধতি। অথবা ধরো বিজোড় সংখ্যা, ধরো 1 3 5 7, ঠিক আছে? এগুলো কিন্তু তালিকা পদ্ধতি। অথবা তুমি মানুষের নাম দিয়েও করতে পারবা, সমস্যা হবে না। ধরো একটা, ধরো এক্স, আমি ধরো যে, যে কারো নাম, ঠিক আছে? যে কোনো নাম দিয়ে ধরো, কি কি নাম দেওয়া যায়, ধরো আমার নামই দিলাম, ধরো, ঠিক আছে? তো যে কারো নাম দিয়েও কিন্তু তালিকা পদ্ধতি গঠন করা যায়। থাকতে হবে শুধু মানে যে উপাদানগুলো আছে সেগুলো কি দ্বিতীয় বন্ধনীর ভিতর দিয়ে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কমা ব্যবহার করে আলাদা করা হয়। তো এটা কি একটা তালিকা পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সেট গঠন পদ্ধতি। পদ্ধতি, তো এই যে এটা হচ্ছে, এই যে তালিকা পদ্ধতি, এগুলার একটা নাম, ঠিক আছে? একটা নাম আছে, সেটাই কি সেট গঠন পদ্ধতিতে লেখা হয়, ঠিক আছে? যে ধর্মের যে নামটা, ধরো এই যে এখানে লিখলাম না 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো কি প্রত্যেকটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? তো যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখি, তাহলে আমার শুধু লিখতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, মানে এরকম ভাবে আমার লিখতে হবে। তো দেখো কিভাবে লিখতে হবে। সেট গঠন পদ্ধতি হচ্ছে সকল
উপাদান, সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, ঠিক আছে, সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। তালিকা পদ্ধতিতে কি সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, এই যে 1 2 3 4 এভাবে উল্লেখ থাকবে। আর সেট গঠন পদ্ধতিতে এভাবে থাকবে না, এগুলার যে নাম, সাধারণ ধর্মের যে নামটা সেটা উল্লেখ থাকবে, ঠিক আছে। ধরো ধরো এই যে তালিকা পদ্ধতি, যেটা আমরা ধরো এই যে এটা, ঠিক আছে, বিজোড় সংখ্যাটা নিলাম 1 3 4 1 3 5 7 এগুলা বিজোড় সংখ্যাটা আমরা নিলাম। এটাকে আমি যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, দেখো কিভাবে লিখবো। লিখবো, ধরো সি নিলাম, সি ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী থাকবে x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা, ঠিক আছে। x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা। অথবা ধরো বি নিলাম, বলা হবে x such that x স্বাভাবিক জোড় সংখ্যা, ঠিক আছে, এভাবে প্রকাশ করা হয়। জিনিসটা দেখো, এই যে চিহ্নটা, এটাকে কি বলা হয়, এই চিহ্নটাকে, ঠিক আছে, এটা দ্বারা বোঝায় এটা দ্বারা যেন অথবা সাচ দ্যাট বলা হয়, ঠিক আছে, এটাকে যেন অথবা সাচ দ্যাট বলা হয়। আচ্ছা, এই যে সেট গঠন পদ্ধতি যেটা আছে, এটাকে কিন্তু আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে রুল মেথড, ঠিক আছে। মানে এর আরেকটা নাম কি, সেট গঠন পদ্ধতির আরেকটা নাম হচ্ছে রুল মেথড, ঠিক আছে, এর আরেকটা নাম হচ্ছে রুল মেথড। তো কারণ কি, কেন রুল মেথড বলা হয়? তো একটা জিনিস দেখো তো, দেখো তো এটা কি সাধারণ বিজোড় সংখ্যা বা সাধারণ জোড় সংখ্যা, মানে কি এক একটা শর্ত বা নিয়ম দেওয়া আছে যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে কি 1 3 5 7 9 এগুলাই হবে। জোড় সংখ্যা মানে কি 2 4 6 8 এগুলাই হবে। বা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 5, মানে এগুলা নির্দিষ্ট একটা কি শর্ত বা নিয়ম দেওয়া আছে, যার কারণে একে বলা হয় রুল মেথড, ঠিক আছে। তো কি দেওয়া আছে, এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে। এই জন্য এ পদ্ধতিকে
রুল মেথড বলা হয়। ঠিক আছে, মানে সেটের যে উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, বিধায় একে রুল মেথড বলা হয়। আশা করি বুঝতে পারছো। এখন কয়েকটা ম্যাথ দেখাই। তো ম্যাথটা দেখো, উদাহরণ 1, একটি সেট দেওয়া আছে এবং উপাদান কি কি 7, 14, 21, 28 এগুলো দেওয়া আছে এবং বলছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতি থেকে তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, দেখো, তো সর্বপ্রথম দেখো কি কি দেওয়া আছে। সেট দেওয়া আছে এবং উপাদানগুলো দেওয়া আছে। তো আমরা লিখলাম একটি সেট, মানে এ সেটের উপাদান সমূহ, কি কি 7, 14, 21 এবং 28। ঠিক আছে, এগুলো হচ্ছে উপাদান। আচ্ছা, যদি একটু চিন্তা করো তাহলে দেখো তো, এই যে সংখ্যাগুলো সবগুলো কি 7-এর কি গুণিতক? যে 7, পরে 14, 21, 28 সবগুলো কি 7-এর কি গুণিতক। তার মানে আমি আরেকটা লাইন লিখতে পারবো, সেটা হচ্ছে প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক। ঠিক আছে, প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক। আচ্ছা, এটা আরেকটা লাইন। এবং আমি যদি আরেকটা জিনিস চিন্তা করি তাহলে দেখবো কি, এই যে সংখ্যাগুলো যেগুলা সবগুলা কি 0 থেকে কি বড়। ঠিক আছে, 0 থেকে বড় এবং কি 28 থেকে কিন্তু 28-এর সমান এবং সবগুলাই কি ছোট। তার মানে 0 থেকে বড় কিন্তু 28-এর কি বড় না। ঠিক আছে, আমি আরেকটা শর্ত, একটা শর্ত তো পাইছি হলো গিয়ে প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক। আরেকটা শর্ত কি পাইতেছি, মানে 0 থেকে বড় এবং 28-এর সমান ও ছোট। আমি দুইটা শর্ত পাইছি। আরেকটা শর্ত কি, গুণিতক এবং 0 এর বড় ও 28 এর বড় নয় কিন্তু কি সমান। কারণ আমি দুইটা শর্ত পাইছি, একটা হচ্ছে 7-এর গুণিতক হবে এবং 0 এর বড় এবং 28-এর বড় নয় কিন্তু সমান হবে। এখন আমি এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দেখো, লিখব সুতরাং a ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী x সাজ দ্যাট x। ঠিক আছে, এটা কিন্তু সবসময় থাকবে, এই যে x সাজ দ্যাট x সবসময় থাকবে। এরপর যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো তুমি লিখবা। প্রথম শর্ত কি, সবগুলো উপাদান কি 7-এর গুণিতক হবে। তো লিখলাম 7-এর গুণিতক, 7-এর গুণিতক। এখন আমি যদি এখানেই শেষ করে দিই তাহলে কিন্তু মানে হ্যাঁ, এগুলো আসবে কিন্তু এর থেকে আরো বেশি আসবে। যেমন 7-এর গুণিতক সবগুলা চলে আসবে কিন্তু যতগুলো আছে। এখন আমার তো সবগুলো দেওয়া নাই, এই কয়েকটা আছে, যার কারণে আমার দ্বিতীয় শর্তটাও কি লিখতে হবে, 7-এর গুণিতক। এবং এটাকে একটু অন্যভাবে লিখতে হবে, মানে কথায় না লিখে একটু অন্যভাবে, যে 0 এর বড়। ঠিক আছে, 0 এর বড় x, ওই x, এই যে এখানে আমরা x দিছি তাই আমরা এখানে x, যদি এখানে যদি আমরা অন্য কিছু দিতাম তাহলে সেটাই হইতো। তো 0 এর বড় x এবং কি 28-এর কি বড় নয় কিন্তু সমান, এবং 28-এর বড় নয় কিন্তু কি সমান। ঠিক আছে, তো এটাই কি শর্ত এবং এটাই কি সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, তো এভাবেই কিন্তু তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আরেকটা ম্যাথে চলে যাই। দেখো আরেকটি ম্যাথ, উদাহরণ 2। কি বলছে দেখো, বি ইকুয়াল টু, বি একটি সেট, বলছে এক সাবজেক্ট এক 28-এর গুণনীয়ক, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আগের ম্যাথটা দেখলাম আমরা কি তালিকা পদ্ধতিতে সেট গঠন, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। তো এখানে দেখো গুণনীয়ক বলছে, তো গুণিতক আর গুণনীয়কের মধ্যে কিন্তু একটু তোমার দেখতে হবে যে গুণিতক কি আর গুণনীয়ক কি। ঠিক আছে,
গুণিতক, ঠিক আছে? তো গুণিতক কি কি? গুণিতক হবে, ধরো তোমার একটা ধরো 7 এর গুণিতক, ঠিক আছে? 7 এর গুণিতক। এটা কিন্তু চলতেই থাকবে। চলতে থাকবে মানে কি? এই যে 7 এর নামও তো আছে না? এরকম আরকি। 7 একে 7, 7 দোকানে 14, 3 সাথে 21, 28, 5 সাথে 35, এভাবে কিন্তু আস্তে, আস্তে চলতেই থাকবে। আর গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে যে ধরো 28 এর গুণনীয়ক। 28 এর গুণনীয়ক মানে কি? যে আমি যে ২ টা সংখ্যা গুণ করলে আমার 28 হবে সেগুলাই কিন্তু 28 এর গুণনীয়ক। যেগুলো গুণ করলে, এবং এখানে কি 28 এর কিন্তু বড় হবে না। সমান হবে কিন্তু বড় হবে না। ঠিক আছে? আর গুণিতক মানে কি একদম চলতেই থাকবে। 7 এর বড় হবে। ধরো আমরা 7 এর গুণিতক বার করলাম, তো এগুলো কিন্তু 7 এর বড় হবে। আর 28 এর গুণনীয়কের মধ্যে কিন্তু 28 সর্বোচ্চ হবে। ঠিক আছে? কারণ যে সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলো গুণ করলে 28 হবে সেগুলো কিন্তু ২ টা সংখ্যা। ধরো 1 × 28 গুণ করলে কিন্তু 28ই হবে। ঠিক আছে? আবার ধরো 2 × 14, 28ই কিন্তু হবে। আরো কোনো কিছু আছে? 7 এর একটা আছে, 4 × 7, 4 7 কি 28। ঠিক আছে? তো এরপর এরপর আর নাই। ঠিক আছে? তো এইগুলা কি 28 এর গুণনীয়ক। কোনগুলা? 1, 2, 4, 7, 14, 28। এগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। ঠিক আছে? যে ২ টা সংখ্যা গুণ করলে আমার 28 হবে সেগুলাই। ঠিক আছে? আর গুণিতক হচ্ছে একদম চলমান, চলতেই থাকবে। তো দেখো কিভাবে সমাধান করি এটা। দেখবা এখানে যেহেতু আমার 28 এর গুণনীয়ক চাইছে, তাহলে দেখবা এখানে এখানে 1 × 28 = 28, 2 × 14, 4 × 7, ঠিক আছে? এইগুলাই। এরপর কিন্তু আর নাই। ঠিক আছে? এই ৩ টাই কিন্তু আছে। তো সুতরাং 28 এর গুণনীয়ক সমূহ, 28 এর গুণনীয়ক সমূহ কি কি? 1, 2, 4, 7, 14 এবং 28। ঠিক আছে? 14 এবং 28। তো লিখবাম সুতরাং নির্ণেয়, আমি কিন্তু উপাদানগুলো কিন্তু পেয়ে গেছি। এখন কি আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে? একটু উপাদানগুলো বসায় দিলাম। নির্ণেয় সেট। এখন এখানে কিন্তু বি সেটেই বলা হয়, মানে সেটের নাম দেওয়া আছে বি, আমার এখানে বি লিখতে হবে। সুতরাং নির্ণেয় সেট বি ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেগুলো উপাদান পাইছি সবগুলো 1, 2, 4, 7, 14 এবং 28। ঠিক আছে? এটাই কি আনসার। তো আরেকটা জিনিস দেখো, একই সংখ্যা কিন্তু দুইবার হবে না। ঠিক আছে? একই সংখ্যা দুইবার হবে না। ধরো এখানে একই সংখ্যা দুইবার আছে, ধরো 4 আছে দুইবার, আমি এখানে একবারই লিখবো। একই সংখ্যা দ্বিতীয়বার লিখবো না। আশা করি বুঝতে পারছো। আরেকটা মেথে চলে যাই। দেখো আরেকটি প্রশ্ন, উদাহরণ 3। বলা আছে কি সি একটি সেট এবং শর্ত দেওয়া আছে x সাজ দ্যাট x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার কি 18 এর ছোট। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এটাও একটা কি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো দেখো এখানে কিন্তু তোমার দুইটা শর্ত দেওয়া আছে। এক হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে x স্কয়ার 18 এর ছোট। তো আমি আগে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি লিখি। ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? অনেক। ঠিক আছে? অসংখ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে কি চলতেই থাকে। এই সবগুলোই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? একটা শর্তেও আমি লিখলাম। তখন আরেকটা শর্ত কিন্তু আমার দেওয়া আছে। এখন কিন্তু আমার তালিকা পদ্ধতিতে মাত্র অর্ধেকটা হয়েছে, বাকিটা রয়ে গেছে এখনো। যে সবগুলাই তো আমার লিখতে হবে না। সবগুলা না লেখার জন্য আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে x স্কয়ার কে 18 এর ছোট।
তো এটা কিভাবে করবা? তো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আছে সবগুলা প্রত্যেকটা আমি এক্স এর মধ্যে বসাইবাম, এই যে এক্স স্কোয়ারের এক্স এর মধ্যে বসাইবাম এবং দেখবাম কোন কোন সংখ্যাগুলো এখানে বসানোর পর কোন কোনগুলো কি 18 এর ছোট হইতেছে সেগুলাই কি আমার তালিকা পদ্ধতিতে লিখতে হবে। তো কোনগুলো দেখো এখানে, আমি এক থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। এখানে x ইকুয়াল টু 1 হলে, x স্কোয়ারের মান কি আসে? x স্কোয়ারের মান 1 এ আসে। আর 1 কি 18 এর ছোট, যা যা কি 18 এর ছোট। তার মানে এটা ঠিক আছে। এরপর x ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার কত আসে? 4 আসে। এটাও কি 18 এর ছোট। এরপর 3 বসাই, x স্কোয়ার ইকুয়াল টু কত? 9, যা 18 এর ছোট। এরপর যদি 4 বসাই, x স্কোয়ার ইকুয়াল টু 16, যা 18 এর কত? ছোট। এখন যদি 5 বসাই, 5 হলে x ইকুয়াল টু কত হবে? 5 5 25, যা কি 18 এর বড় সংখ্যা কিন্তু। 25 কি 18 এর বড় সংখ্যা। এখন আমি যদি 6 7 8 সবগুলাই যদি বসাই, সবগুলাই কি হবে? 18 এর বড়ই হবে। তার মানে আমার কোনগুলো তালিকা পদ্ধতিতে নিতে হবে? এই 1 2 3 4 যেগুলো কি 18 এর ছোট। 5 থেকে কিন্তু সবগুলাই কি বড় হবে। তো লিখবো কি? লিখবো সুতরাং প্রদত্ত শর্তানুসারে গ্রহণযোগ্য, কোনগুলো গ্রহণযোগ্য হয়েছে সেগুলো, ঠিক আছে। গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি? 1 2 3 এবং কি 4, এগুলাই গ্রহণযোগ্য। আর বাকিগুলো সবগুলো কি 18 এর বড় হয়ে যাবে, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। 1 2 3 4, সুতরাং সেট কি হবে? সুতরাং নির্ণেয় সেট সি ইকুয়াল টু 1 2 3 4, ঠিক আছে। তুই যে আজকে এই পর্যন্তই। তুই এতক্ষণ যে এই সেট গঠন পদ্ধতিতে যে তালিকা থেকে সেট গঠন, আবার সেট গঠন থেকে তালিকা, এগুলো যে পড়াইলাম এগুলা কিন্তু এমসিকিউ, ঠিক আছে। তার মানে কি তালিকা থেকে সেট গঠন অথবা সেট গঠন থেকে তালিকা, ঠিক আছে। তো এগুলার সবগুলা কিন্তু এমসিকিউ এই জন্য, ঠিক আছে। এমসিকিউ বা সৃজনশীল ক এর জন্য, ঠিক আছে, ক এর জন্য। তো আজকে এই পর্যন্তই। সামনে আরো আরো অনেক কিছু পড়াবো, আস্তে আস্তে সৃজনশীলও পড়াবো। তো আজকে এই পর্যন্তই, শেষ করা যাক। সবাই ক্লাসটি করো, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।